হেই, আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি সাস্টেইন ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং। তোমরা যারা নিজেদেরকে কনফিডেন্টলেস মনে করতেছো, যাদের একদম আত্মবিশ্বাস নাই বললেই চলে, অন্য অনেক জায়গায় ফেইলিওর হওয়ার কারণে এই মুহূর্তে তাকে দিয়ে যে আসলে কিছু সম্ভব সেটা সে বিশ্বাস করে না, এবং অন্যদের সাথে কম্পেয়ার করে নিজেকে সব থেকে নিচে সে চিন্তা করে, তাহলে এই ভিডিওটা তার জন্য অনেক বেশি তোমার উপযোগী হবে, যাতে করে সে অ্যাটলিস্ট এই ভিডিওটা দেখার পরে আমি বলে দিতে পারি সে এখন তাকে যেভাবে চিন্তা করে এই ভিডিওটার পরে সে তার নিজেকে একটু বেটার ওয়েতে ভাবতে পারবে। আমি আমার নিজের গল্পই বলবো। এই গল্পগুলা বলার কারণ হচ্ছে তোমরা যে অবস্থানে এই মুহূর্তে আসো এবং নিজেকে যেভাবে ফিল করতেছো, আমিও একটা সময় এরকম পর্যায়ে ছিলাম। আমি তোমাদের বয়সটা তো পার করে আসছি না, তো ওই সময়টাতে আমার সাথে কি কি ঘটনা ঘটছে এবং সেগুলো আমি কিভাবে কামব্যাক করছি সেই জায়গাটা থেকে, ওই জিনিসগুলো বলার চেষ্টা করি, যাতে করে তুমি রিলেট করে সেখান থেকে কামব্যাক করতে পারো এবং নিজেকে বিশ্বাস করতে পারো। ওকে, আমি প্রথমে যেটা বলবো কলেজ লাইফের একটা ঘটনা। তোমরা অনেকেই জানো যে অলিম্পিয়াড হয় কলেজে, বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্স অলিম্পিয়াড, তারপর বায়োলজি অলিম্পিয়াড, তারপর হচ্ছে তোমার ফিজিক্স অলিম্পিয়াড, ইংলিশ অলিম্পিয়াড। তো বায়োলজি অলিম্পিয়াড যখন আমাদের এখানে শুরু হয় এমসি কলেজে, তোমরা অনেকেই চিনবা, তো তখন হচ্ছে তোমার জাস্ট বুটানি অলিম্পিয়াড ছিল, বায়োলজির বুটানি অলিম্পিয়াড ছিল এমসি কলেজে। হ্যাঁ, তো ওইখানে সভাপতি রেজিস্ট্রেশন করছিলাম এই কারণে যাতে একটা টি শার্ট পাই এবং ওইখানে একটু খাবার দাবার দেয়, এই কারণে হচ্ছে তোমার আমি রেজিস্ট্রেশন করছিলাম। আমি বায়োলজিতে যে খুব ভালো ছিলাম ব্যাপারটা এমন না। আমি বায়োলজিতে জন্মান্তর থেকে আমি এই বায়োলজি সাবজেক্টটাকে অনেক বেশি ভয় পাই, কিংবা এই বায়োলজি সাবজেক্টটার প্রতি আমার একটা অ্যালার্জি কাজ করতো, যে আমি বায়োলজি পড়লে আমার ঘুম চলে আসতো, এরকম একটা অবস্থা ছিল। তো যাই হোক, রেজিস্ট্রেশন করার পরে পরীক্ষার দিন গেলাম, পরীক্ষা দিলাম। আমার সাথে আমার একটা ফ্রেন্ডও ছিল, অনেকেই জানো, আমার ওই ফ্রেন্ডের কথা বারবারই বলি। তো সে আমার সাথে ছিল। তো পরীক্ষা দিলাম, পরীক্ষার রেজাল্ট আউট হইলো ওই দিনই, যেদিন পরীক্ষা দিছে ওই দিনই রেজাল্ট দিয়ে দিছে। সো দেখা গেল যে ফার্স্ট যে হয়েছে সে হচ্ছে আমার সরকারি কলেজের একটা ফ্রেন্ড, সে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। যাই হোক, তো সে ফার্স্ট হওয়ার পরে স্বভাবতই তার কাছে আমি গেছি। সে হচ্ছে বের হয়েছে মাত্র অডিটোরিয়াম থেকে। তো বের হওয়ার পরে আমি তার কাছে যাই, বললাম কিরে দোস্ত, কীভাবে কী করলি। তাকে আমি জিজ্ঞেস করলাম যে বায়োলজিতে কীভাবে ভালো করলি, তুই তো বায়োলজিতে এতটা ভালো ছিলি না, তো কীভাবে কী করলি। তো সে আমাকে এমন একটা ভাব দেখাইলো বা এমন একটা রিয়েকশন দেখাইলো, যেটাতে মনে হলো যে সে অনেক বেশি অহংকারী এবং সে আমার সাথে কথা বলতে চাচ্ছে না, জাস্ট বিকজ অফ আমি ওইখানে কোয়ালিফাইড করি নাই। এই ব্যাপারটা আমার ভিতরে ফিল হইতে লাগলো। সে নিশ্চয়ই এরকমভাবেই আমাকে ট্রিট করছে, সে ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, সে ওই রকমভাবে আমাকে ট্রিট করছে যে আমি আসলে ওই রকম জায়গায় ভালো কিছু করি নাই দেখে আজকে আমার সাথে এরকম বিহেভ করতেছে। তো স্বভাবতই তোমরা জানো আমি অলওয়েজ জেদ নিয়ে হচ্ছে তোমার কাজ করি। কেউ আমাকে কিছু একটা নিয়ে কিছু একটা বলে যাবে, আমাকে তোমার ছোট করবে, এই জিনিসটা আমি কখনোই নিতে পারি নাই। হ্যাঁ, এটা অনেকেই অনেক গল্পগুলোতে তোমরা জানছো, আমার অনেক ভিডিও হচ্ছে দেখা যাচ্ছে মানুষজন গ্রহণ করতেছে। এই ভিডিওগুলোতে আমি বেশিরভাগ জায়গায় তোমাদেরকে এই জিনিসটা বুঝাইছি। তো সেক্ষেত্রে কি হয়েছে খেয়াল করো, তারও হচ্ছে 6 মাস পরে তোমার মূল যেই তোমার হচ্ছে কি যে বিভাগীয় যে অলিম্পিয়াড যেটা হবে, এটা ছিল হচ্ছে আঞ্চলিক, বিভাগীয় পর্যায়ে যে অলিম্পিয়াড হবে, অর্থাৎ এখানে বুটানিও আছে আবার জুলজিও আছে, এরকম একটা হচ্ছে তোমার বায়োলজি অলিম্পিয়াড হবে। এই ব্যাপারটা আমি আগেই খুঁজে বাইর করছি যে কখন হইতে পারে। তো দেখছি যে আর 6 মাস পরে এই পরীক্ষাটা হবে। তো আমি ওই যে সে আমার ওই কথাগুলো বলছে না, তো আমার ভিতরে একটা জ্বালা অনুভব হইলো যে আসলে আমি কি এতটাই ছোট কিনা, কিংবা মানুষ হিসাবে সে আমাকে যতটুকু রেসপেক্ট দেওয়া উচিত বা যতটুকু আমার এজ এ মানে কলিগ বলা যায়, ফ্রেন্ড হিসাবে তো আমাকে সে ট্রিট করতে পারতো, কিন্তু করে নাই। তার মানে কি যে জিনিসটার জন্য আমি নিজে হচ্ছে এই জায়গায় লো ফিল করলাম, আমি এই জিনিসটা অ্যাচিভ করব এবং অনেক বেটার ওয়েতে অ্যাচিভ করবো, এরকম একটা জেদ কাজ করলো। আমি শুরু করলাম বায়োলজি পড়া, ইঞ্জিনিয়ারিং পাবলিক। হঠাৎ করে আমি বায়োলজি পড়া শুরু করলাম, একদম পাগলের মতো পড়া। হ্যাঁ, হাসান স্যারের বই, তারপর গাজী আজমল স্যারের বই, এই দুইটা বই আমি হচ্ছে একদম পাগলের মতো পড়া শুরু করছি। মুখস্থ হয় না, পড়ি, অনেক টাইম দিছি, মানে অ্যারাউন্ড 3 মাস, পরীক্ষার আগের 3 মাস আমি এত পরিমাণ পড়ছি যে আমার মনে হয় না যে যারা মেডিকেল পরীক্ষার্থী আছে তারাও এত বেশি পড়ে। বাট আমার ভিতরে একটা জেদ কাজ করা শুরু করছিল, তখন একটা জেদ কাজ করতো যে আমি কিছু না কিছু একটা করব। আমি আদৌ জানতাম না কিছু করতে পারবো কিনা, কারণ আমার ওভারঅল তোমার কলেজের রেজাল্ট খারাপ ছিল, টেস্ট টেস্টে আমার অনেকগুলো সাবজেক্টে ফেল আসছিল, এবং আমি নিজে অনেক চেষ্টা করতেছিলাম বিভিন্ন জায়গায়, ওগুলো তো পারি নাই। বিভিন্ন কোচিং সেন্টারে পরীক্ষা দিয়ে দেখছি যে আমার মার্ক অনেক কম আসে। সো এরকম একটা কনফিউজিং অবস্থা থেকে আমি যে বায়োলজি অলিম্পিয়াড দিয়ে ভালো কিছু করব, এই ব্যাপারটা আসলে কখনোই মানে কনফিডেন্সিয়াল কিছু ছিল না। বাট আমি ট্রাই করছি যে আমি কিছু যদি করতে পারি, কিছু যদি হওয়া যায়, দেখি না ট্রাই করে, আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করি, যেটা হওয়ার হবে, এরকম একটা মনোভাব ছিল। তো পড়লাম দিলাম, পরীক্ষার দিন গেলাম,
যার পরে আমার ওই ফ্রেন্ডটাও ছিল যে ফার্স্ট হয়েছিল বুটানিতে আঞ্চলিক পর্যায়ে। তো গেলাম পরীক্ষা দিতে, এটা হয়েছিল তোমার ওই কৃষি বিশ্ববিদ্যালয়, তোমরা জানো অনেকেই, এই যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, ওইখানে বেনু ছিল। পরীক্ষা দিলাম, পরীক্ষায় বসলাম, বসার পরে পরীক্ষা দিয়ে বের হইলাম। মোটামুটি একটা পরীক্ষা হয়েছে, কিছু তোমার ওই মুখস্থ টাইপের জিনিস কিন্তু ওই অলিম্পিয়াডে থাকে না। ওইখানে আমি তোমার দেখছিলাম কিছু টেকনিক্যাল ব্যাপার ছিল, কিছু ম্যাথমেটিক্স ছিল, বিএমআই বিএমআর টাইপের কিছু ব্যাপার ছিল। তারপর কিছু হচ্ছে তোমার হাইপোথেটিক্যাল ব্যাপার ছিল, যে তুমি এখানে একটু চিন্তা করে তুমি আসলে এখানে একটা সলিউশন কী হবে, তুমি কি মনে করো বেস্ট সলিউশনটা কি, সেটা তুমি লিখে দিয়ে আসবা, এই ব্যাপারটা ছিল। তো আমি আমার মতো করে যতটুকু পড়ছি 3 মাসে ওইগুলো দিয়ে সবগুলো জিনিস ইউটিলাইজ করে আমি আনসার করে আসছি। ওকে, তো পরীক্ষার বের হওয়ার পরে দেন আমি জাস্ট থিঙ্ক করতেছিলাম, ওকে পরীক্ষা দিয়ে দিছি, কষ্ট করছি, পরীক্ষা দিছি, ওকে আর কিছু হবে না। কারণ কখনোই কোনো পরীক্ষায় আমার মনে হয় না যে আমি তোমার ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে বইলা, হ্যাঁ এটা ট্রু। আমি কখনোই এরকম আমার হয় নাই যে আমি কোনো একটা পরীক্ষা দিয়েছি ভালো করছি, বিরাট ভালো করে ফেলছি, ব্যাপারটা এমন হয় নাই। তো বের হইলাম, বের হওয়ার পরে তোমার অপেক্ষা করতেছিলাম যে খাবার কখন দিবে, দুপুর টাইমে খাবার নিয়ে আমি চলে যাব, এইরকম একটা থিঙ্কিং ছিল। তো পরে দেখলাম যে ওইখানে কিছু স্টল বসছিল, বিভিন্ন ধরনের তোমার মাইক্রোস্কোপের যন্ত্রপাতি ছিল। তো ওইগুলো আমি একটু হাতাহাতি করা শুরু করলাম। তো ওইদিকে হচ্ছে তোমার রেজাল্ট আউট হয়ে গেছে, একজন একজন করে বলতেছে। প্রথমে হচ্ছে জুনিয়র ব্যাচের যারা আছে তাদেরকে, পরে আস্তে আস্তে সিনিয়র, আমি ছিলাম হচ্ছে হায়ার সেকেন্ডারিতে। তো এরকম করে করে হায়ার সেকেন্ডারিতে আসছিল। আমি কিন্তু ওই মানে প্যান্ডেলে বসা নাই, আমি হচ্ছে ওই যে বিভিন্ন স্টল বসছিল, ওই স্টলে বসে বসে বিভিন্ন ধরনের খেলা যায় এখানে, বায়োলজিক্যাল ব্যাপার রিলেটেড আর কি। তো আমি এগুলো দেখতে ছিলাম, এবং ওই যে মাইক্রোস্কোপ ছিল, মাইক্রোস্কোপে আমি তোমার বিভিন্ন ধরনের জিনিস দেখতেছিলাম। আমি তো জানি যে আমার হবে না কিছু। ওকে, হায়ার যে সেকেন্ডারি যারা ছিল তাদের রেজাল্ট আউট করা শুরু করছে, একদম 20 থেকে শুরু করছে, 20 পজিশন থেকে, যে 20তম 19তম 18তম এরকম করে বলতেছে। তো একদম 10 পর্যন্ত আসলো, 20 থেকে 10 পর্যন্ত। উল্টা দেখলাম যে আমার নাম এখানে নাই। তো আমি পুরোপুরি শিওর যে আমার এখানে মানে আর যেহেতু 20 থেকে 10-এর ভিতরে নাই, তাহলে আর তো আমার থাকার কথাই না। সো আমি আমার মতো করে ভাবলাম, একটু খারাপ লাগতেছিল যেহেতু 3 মাস কষ্ট করছি, যে এত কষ্ট করার পরে হইলো না। দেন আমি ওইটা চিন্তা করতে করতে আমি জাস্ট একটা জায়গায় বসেছিলাম যে হায় হায় হুদাই 3 মাস কষ্ট করলাম তাইলে। তো বসে ওইরকম থিঙ্কিং করতেছি, আমি ফোন বের করে ওই যে সিওসি ক্ল্যাশ অফ ক্ল্যান ছিল ওইটা খেলতেছিলাম। ভাবলাম যে আচ্ছা খাবার দিবে লাস্টে, ওই যে রেজাল্টের পরে খাবার দিবে, আমি খাবার নিয়ে চলে যাব। আমার ওই ফ্রেন্ডটাও ছিল যেটা বুটানিতে ভালো করছে, সে হচ্ছে একটা কোনায় বসেছিল, আমি তার থেকে একটু দূরে ছিলাম, যে যদি দেখে ফেলে, আমি জানি সে ভালো কিছু একটা করবে, হয় ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। হ্যাঁ, ওই জায়গায় আমি তার যদি আমার চেহারা নিয়ে যাই আমার আসলে খারাপই লাগবে। তো ওকে, দেন 10 থেকে একদম 5 পর্যন্ত ডাকলো, যে 10, 9, 8, 7 এরকম করে ডাকলো। তো আমার নামও নাই, আমার ওই ফ্রেন্ডের নামও নাই। তো এখন তো পুরোপুরি শিওর, মনের ভিতরে একটা ব্যাপার থাকে না যে যদি নাম চলে আসে। তো 5 পর্যন্ত ঠিক ছিল এটা, যে হ্যাঁ 5-এর ভিতরে আমার নাম আসতেই পারে। কিন্তু 5 পর্যন্ত যখন আসলো না, তখন আমি পুরাই শিওর হয়ে গেলাম যে ভাই আমার আর কোনো নাম নাই, ইটস ইম্পসিবল। আমার ভিতরে এর ভিতরে 5-এর ভিতরে টপ 5-এর ভিতরে আমার নাম থাকবে, ইটস মানে ইম্পসিবল। আমি নিজের উপরেই বিশ্বাস ছিল না যে আমি এটা করতে পারি। ওকে, দেন আমি ওই খাবারের জন্য বসে আছে, তখন শুরু করলো 5, 4, 3 এসে আটকাইলো। তখন পর্যন্ত আমার ওই ফ্রেন্ডের নাম আসে নাই। হ্যাঁ, তখন নানান কলেজের স্টুডেন্টদের নাম ডাকতেছিল, কিন্তু আমার ওই ফ্রেন্ডটা আমি দেখছি তখনও বসা। তো আমি তো ভাবলাম যে তারও হয় নাই, তাইলে সে অবশ্যই মানে 1 থেকে 3-এর ভিতরে আছে। আমি তো শিওর আমি নাই, আমি একটু চুপ করে মাথা লুকায় নিচে দিয়ে বসে আছি। তারপর হঠাৎ করে 3 ডাকলো, তারপর 3 ডাকার পরে 3 যে ছিল ওই হচ্ছে এমসি কলেজের ছিল। তো আমি ভাই মানে নিতে পারতেছিলাম না, আমি জাস্ট একটু দূরে যাওয়ার চেষ্টা করবো, যে ওয়াশরুমে যাবো, ওয়াশরুম থেকে আমি তারপর আসবো, যাতে করে এই তোমার বাকি নামগুলো ডেকে দেয়। তারপরও কেন জানি আমি বসে রইলাম যে আচ্ছা দেখি কার নাম ডাকে। দেন সেকেন্ডে নাম ডাকলো জাহিদ হাসান, মানে হুইচ ইজ আনবিলিভেবল, যে আমি কি মানে হতবাক হয়ে গেছি যে এটাকে আমার নাম ডাকলো। তো 2বার ডাকছে, আমি জাস্ট তাকায় আছি যে আচ্ছা এটা কি আমি নাকি অন্য কেউ। দিয়ে আবার বলতেছে জাহিদ হাসান, পরে রেসপন্স করতেছে না দেখে ওই রেজিস্ট্রেশন নাম্বার বললো। রেজিস্ট্রেশন নাম্বার বলার পরে আমি শিওর হয়ে গেলাম যে এটা আমি। তো আমি জাস্ট এরকম বসে আছি, তো আমার অন্যান্য ফ্রেন্ড ছিল, ওরা চিল্লায় উঠছে যে জাহিদ তুই। তো পরে আমি গেলাম। তো এই ফিলিংসটা আসলে কেমন আমি আসলে এটা বুঝাইতে পারবো না। দেন ফার্স্ট যে হয়েছে তার নাম ডাকলো, ওইটা ফার্স্ট যে হয়েছিল সে ছিল হচ্ছে ক্যান্টনমেন্টের, বাট আমার ওই ফ্রেন্ড লিস্টেই ছিল না, 1 থেকে 20-এর ভিতরে ওই লিস্টের ভিতরেই ছিল না, যে ফ্রেন্ড বুটানিতে ফার্স্ট হয়েছিল ভাব নিছিল আমার সাথে। তো ব্যাপারটা মানে মানে কেউ যখন তোমাকে ছোট করে, কেউ যখন তোমাকে মানে অনেকটা
আন্ডার এস্টিমেট করে এবং তুমি কাজের মাধ্যমে তাকে দেখায় দাও যে তুমি সে ওই জায়গাটার যোগ্য না, তুমি ওই জায়গাটাতে ভালো কিছু একটা করছো, এটার থেকে বেস্ট রিভেঞ্জের একটা ফিলিংস এই দুনিয়াতে আর কিছু হইতে পারে না। ওই জিনিসটা ওই দিন বুঝছিলাম। হ্যাঁ, তো গেলাম, যাওয়ার পরে তোমার কৃষি বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন উনি হচ্ছে আমাকে মেডেল পরায় দিলেন, দেন সার্টিফিকেট দিলেন, দেন ঢাকা যাওয়ার কথা ছিল, এটা পরের কাহিনী। তো এই জায়গাটা থেকে আমি ভাবলাম যে আমি তো মানে পজিশন কি ছিল আমার, ওইদিকে রেজাল্ট খারাপ ছিল বিশ্ববিদ্যালয় বলতেছি কলেজের, আর এদিকে হচ্ছে তোমার নানান জায়গায় পরীক্ষা দিয়ে আমার মার্ক কম ছিল। আমার সভাপতি মনে হয়েছে যে আচ্ছা আমি তাইলে একদম মনে হয় মানে গুড়ার ডিম, আমাকে দিয়ে কিছুই হবে না, আমার কনফিডেন্ট বলতে কিচ্ছু নাই, আমি একদম লুজার। তো এই জায়গাটা থেকে যখন এরকম ভালো কিছু একটা হয় তখন আসলে মানে এটা বোঝানোর মতো না। হ্যাঁ, আচ্ছা, তো এটার পরে আমি আরেকটা জিনিস বলে আমি আজকেটা শেষ করে দিব। ওই আমাদের কলেজে থাকা অবস্থায় অনেক লেখক টাইপের পোলাপান ছিল যারা অনেক ভালো লিখতো, অনেকের বইও ছিল। তো আমি ছোটবেলা থেকে বইটুই পড়ে বড় হয়েছি, হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল, সুনীল গঙ্গোপাধ্যায়, তারপর মিলন, হ্যাঁ, হেলাল হাফিজ স্যারের কবিতা, হ্যাঁ, তো এই ধরনের অনেক জিনিসগুলা দেখে দেখে আমি এবং আব্দুল্লাহ আল মামুনের বই, হ্যাঁ, সায়েন্টিফিক বইটুই পড়ে এবং বই পড়ুয়া পাবলিক ছিলাম আর কি আমি। তো অনেক বই পড়ে পড়ে আমার মাথায় একটা লেখালেখির একটা বুথ ছিল, একটা সময় প্রচুর লিখছি অ্যাডমিশন সময়টাতে বিশেষ করে। তো আমার কলেজে অনেকে লেখালেখি করতো, তো আমার স্বভাবতই ফার্স্ট ইয়ারে থাকতে সবারই মাথায় থাকে যে কোথাও যদি আমার নাম নিচে লেখা থাকে, এমন কোথাও যদি লেখাটা ছাপা হয় তাহলে আমার জন্য অনেক ভালো, অনেকে ভালো ফিল হবে, যেহেতু লেখালেখি করে অনেক দিন ধরে কেউ জানে না, তাহলে এরকম একটা ফিলিংস থাকে। তো ওই জায়গাটা থেকে আমি কিছু ফ্রেন্ডকে নক দিলাম। একটা ফ্রেন্ড ছিল, সে অনেক ভালো লিখে, মানে দেখলাম যে নানান ধরনের তোমার যে লোকাল পত্রিকাগুলো আছে ওগুলোতে সে নিয়মিত তার লেখা প্রকাশিত হচ্ছে। তো আমি তাকে সভাপতি জিজ্ঞেস করলাম যে দোস্ত কীভাবে কী করব, আমি তো গল্প লিখি। তো সে আমাকে বললো ইনস্ট্যান্ট যে তুই আমাকে মেসেঞ্জারে তোর গল্পটা পাঠা। তাকে আমি একটা গল্প পাঠাইলাম লিখে, মানে লিখে বলতে একটু আগের ছিল আর কি, তো ওইটা আমি তাকে পাঠিয়ে দিলাম, অনেক আগের লেখা গল্প তাকে পাঠিয়ে দিলাম। সে রিপ্লাই আমাকে করছে যে তোর প্রচুর বানান ভুল এবং তোর ভাষাগত কিছু প্রবলেম আছে, যদি লেখার বানান ঠিক থাকে তাহলে লেখা চলে, খারাপ না। এবং আমার প্রচুর সমালোচনা করলো সে, মানে অর্থাৎ সে আমাকে ঘুরে ফিরে এটাই বললো যে তোমার লেখা আসলে ছাপার উপযুক্ত না। ব্যাপারটা এমনই, সে আমাকে মানে ইশারা ইঙ্গিত দিয়ে বুঝাইলো। তো আমার আসলে জিনিসটা ইগোতে লাগলো যে বানান ভুলের জন্য কিংবা কি বলা যায় যে তোমার লেখার ভাষাগত ভুল আছে, এই ব্যাপারগুলো আমি আসলে নিতে পারি নাই, যেহেতু সে আমাকে ইন্ডিকেট করে বলে নাই যে এই জায়গাতে এরকম এরকম প্রবলেম, তুই এটা ফিক্স করতে পারিস। বাট সে ওভারঅল একটা আমাকে কি বললো, সে ওভারঅল একটা আমাকে জাজমেন্টাল একটা সলিউশন বা রেজাল্ট আমাকে বললো। তো এটা আমার কাছে স্বভাবতই অ্যাকসেপ্টেবল হয় নাই। একটু জেদি টাইপের মানুষজন তো বুঝতেই পারো, একটু জেদ ভিতরে কাজ করে, হঠাৎ করে কেউ যখন সমালোচনা করে এই জিনিসটা আসলে মানতে চায় না ভিতরে, তুমিও মানতে পারতা না। তো আমি তাকে কিছু রিপ্লাই দিই নাই, জাস্ট মেসেজ সিন করে রেখে দিলাম। তো তারও অনেক দিন পরে তখন বুয়েটের পরীক্ষা দিয়ে দিছি, প্রিলিতে হয়েছে, রিটেনের পরীক্ষার জন্য অপেক্ষা করতেছি, নানান জায়গায় পরীক্ষা দিয়ে চান্স হয় নাই। হ্যাঁ, ওইদিকে হচ্ছে তোমার দাবিতে তোমার সেট কোডে ভুল করার পরে বসে আছি, এরকম একটা আর কি। আমি সিলেট ছিলাম, ওই এয়ারপোর্ট রোডে ছিলাম, তখন এয়ারপোর্ট রোডে থাকতাম, আমি একা একটা ফ্যামিলি বাসা থাকতাম। তো এখানে বসে দিন রাত শুধু এরকম জিনিসের চিন্তা করতাম। আর তখন প্রচুর সিগারেট খাইতাম। হ্যাঁ, সিগারেট খায়া তখন ধরছিলাম আর কি, ওই যে নানান ধরনের প্যারার কারণে মানে ধরা হয়ে গেছে আর কি। এটা ডেফিনেটলি এটা খারাপ, তোমাদেরকে আমি প্রমোট করবো না, বাট ওই সময় খায় আমি চিন্তা করছি কি করা যায়। হঠাৎ করে দেখলাম আনিসুল হক স্যার পুরা বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধ নিয়ে কিছু ছোট গল্প কালেক্ট করতেছে, যেগুলোর থেকে ভালোগুলা বাছাই করে উনি প্রকাশ করবেন। প্রথম আলো আনিসুল হক স্যার, মা যে লিখছে, তোমরা সবাই চেনো ওনাকে। তারপর ওই যে কিয়ার যে কি আনন্দ যেটা আছে ওইটার যেই ফাউন্ডার, হোয়াট এভার। তো আমি তখন ওই মানে প্রচুর টেনশন প্রেশারের মধ্যে একটা গল্প লিখলাম। একটা গল্প আমি লিখে দিলাম ওই সময়টাতে। সেটা হচ্ছে একটু মুক্তিযুদ্ধ টাইপের কথা, হিরোদের নিয়ে গল্প আর কি। তো ওই সময় আমি একটু লিখে দিলাম ওইখানে সুন্দর মতো, ইনস্ট্যান্ট লিখে দিলাম ওনাকে। তো লিখে দেওয়ার পরে আমি জাস্ট ওইখানে সাবমিট করে রেখে দিছি, জাস্ট এইটুকুই, আর কিছু ভাবার টাইম নাই যে ওনার কাছে যাবে। আমি ভাবছি যে সাবমিট করবো, অনেক জায়গায় সাবমিট করছি, কেউ দেখে নাই। উনি আমার এই গল্প যাবে, এত বড় মাপের মানুষ, উনি আমার গল্প পড়বে, পড়ে দেন উনি সিলেক্ট করবে, এটা হতেই পারে না, এটা অসম্ভব, ইম্পসিবল। আমি রেখে দিলাম চুপচাপ, আমি ওকে সাবমিট করছি, দ্যাটস এনাফ। দেন পরীক্ষা টরীক্ষা দিচ্ছি, কোথাও চান্স হয় নাই, আমি একদম চুপচাপ বসে আছি। ফেইলিওর আর ফেইলিওর, হ্যাঁ, সবগুলো ফেইলিওর মাথায় নিয়ে আমি বসে আছি। তার মধ্যে হঠাৎ করে একদিন প্রায় 90 দিন পরে, 95 দিন পরে আমার ফোনে একটা কল আসলো। কল দিয়ে বলো যে হ্যালো, আপনি কি জাহিদ হাসান? কল দিয়ে বলো আপনি কি জাহিদ হাসান? বলে হ্যাঁ আমি জাহিদ হাসান। বলো যে স্যার কংগ্রাচুলেশনস, আপনার ঠিকানাটা দেন, আপনাকে বইয়ের একটা কপি পাঠানো হবে, আপনার একটা গল্প সিলেক্ট করা হয়েছে। আমি জাস্ট শকড হয়ে গেলাম তখন যে এটা কি আসলেই পসিবল। আমি আবার জিজ্ঞেস করলাম যে
গল্পের নামটা বলেন। তো সে বললো যে গল্পের নাম হচ্ছে এটা গুলাটে বিকাল, সেটা আমি ফেসবুকে আপলোড করে দিছি, তোমরা অনেকে দেখতে পারবে, আমার পিন করা আছে পোস্টে, প্রথম আলোর ওইখানে তোমার ছাপা হয়েছিল ওইটা। দেন আমি মানে কি বলবো যে সাথে সাথে এই জিনিসটা, এই একটা জিনিসই আমার তখন সাকসেসের মধ্যে ছিল, আর সব জায়গায় রিজেক্টেড। আমি তোমার ওইটার সাথে সাথে পোস্ট করলাম ফেসবুকে। তো ওই পোস্টের নিচেই আমার ওই যে ফ্রেন্ড, যেটা বললাম বইটি ছাপা হয়েছিল ওর, মানে নিজে ছাপা করাইছে আর কি, যাকে বলছিলাম যে দোস্ত কোনো জায়গায় এটা পাবলিশের উপযোগী কিনা, মেসেঞ্জারে দিছিলাম, সে আইসা কংগ্রাচুলেশনস লিখছে। তো তারে আমি কিছু রিপ্লাই করি না। ওই যে আমি তোমাকে বললাম সব জায়গায় কথা বলতে হয় না, যে রিভেঞ্জ হচ্ছে সাকসেস, ওয়ার্কিং ইজ দ্য বেস্ট রিভেঞ্জ এভার। সো তখন আমি আসলে ফিলগুলা আস্তে আস্তে পাইলাম যে আসলে কোন একটা কাজ যখন মানুষ তোমাকে আন্ডার এস্টিমেট করে, যখন তুমি নিজেকে লো ফিল করো, নিজের উপর কনফিডেন্ট থাকে না, তারপরেও তুমি জাস্ট বিকজ অফ ইউর স্কিল এবং জাস্ট বিকজ অফ ইউর মানে সাম কি বলা যায় সাহস, মানে একটু একটু করে সাহস যদি তুমি সঞ্চার করে কোনো একটা কাজ করো, তখন ওইটা যখন ওয়ার্কিং করে ওটার থেকে যখন তোমার সাকসেস আসে, মানে ইউ লাইক তুমি এভরিথিং করতে পারবা, এরকম একটা মানে মাইন্ডসেট তৈরি হয়। তাহলে তোমাদেরকে আমি এই গল্পগুলো থেকে এটাই বুঝাইছি, ওই যে আমার কয়েকটা জিনিসের ফেজ থেকে আমি আসছি না, ওইখান থেকে আমার মাথার মধ্যে সেট হয়ে গেছে যে আমি চেষ্টা করলে পারবো, আমি চেষ্টা করলে যে কোনো কিছু করতে পারবো। এই জিনিসটা আমার মাথার মধ্যে সেট হয়ে গেছে। এটা কি নিজে নিজেই কিন্তু এটা তোমার তৈরি হয়েছে ভিতরে ভিতরে। একটা ভাই এসে বলছে প্রচুর মোটিভেশনের জিনিস শুনবা, বাট লাভ হবে না যতক্ষণ না তুমি নিজে ওইটা ফেস করবা। তো এই যে একটা ফিলিংস ভিতরে আসলো, আমিও কিন্তু তোমাদের মতো লো ফিল করতাম, তোমাদের মতো নিজেকে ছোট ভাবতাম, অনেক কনফিডেন্টলেস ছিলাম। কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আমি ওই জিনিসগুলোর মধ্য দিয়ে ফেস পার করতে করতে এখন আমার কিছুটা আপডেট হয়েছে তোমাদের থেকে। তোমরা যারা এই পর্যায়ে আসো, আমি যে সময় তোমাদের পর্যায়ে ছিলাম ওইখান থেকে একটু আপডেট হয়েছে। সো আমি তোমাদেরকে এই জিনিসগুলো বলার কারণটা আসলে কি, কারণ হচ্ছে একটাই, যে তুমি দেখো আমি যদি পারি, আমার মতো নাদান ব্যক্তি যদি পারে, তাহলে তুমি ডেফিনেটলি এর থেকে বেটার কিছু করতে পারো, তুমি এর থেকে ভালো কিছু করতে পারো। তোমার ওই ধরনের এনার্জি এবং ওই ধরনের ক্যাপাবিলিটি তোমার আছে। জাস্ট বিলিভ ইন ইউর সেলফ। আমি পারলে তুমি এবং তোমার নিচে যারা আছে, তোমার থেকে যারা আরো কনফিডেন্টলেস মানুষ, তারা এর থেকে বেটার কিছু করতে পারে। সো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবা যে কারোর কথায় কারোর কোনো রিপ্লাই দেওয়ার দরকার নাই। জাস্ট স্টপ হয়ে যাও এবং তোমার কাজে মন দাও। যে কাজ করতে চাচ্ছ ওই কাজটা করো, টুডে আর টুমোরো দেখবা যে এটা রেজাল্ট আসতেছে, এবং ওইটার রেজাল্ট যখন বের হবে তখন অটোমেটিক্যালি বলে বেড়ানোর দরকার নাই, দুনিয়ার মানুষ জানবে যে তুমি এই জিনিসটা করতেছো, তুমি এই জিনিসটা অর্জন করছো। যে তোমাকে ছোট করছে, তোমাকে যে কথাগুলো শোনাইছে, তোমাকে যে গুনে নাই, সে এসে তোমাকে কংগ্রাচুলেশনস লিখবে। আল্লাহ হাফেজ।